This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বিকেল ৫টা শুরু করছি আজকের পাঁচ কথা মানে এখনো পর্যন্ত যা যা ঘটে গেছে তার মধ্যে থেকে ঝাড়াই বাছাই করে সেরা খবর আর তার চুলচেরা বিশ্লেষণ। পাঁচ কথায় আজ কোন খবরগুলোর দিকে আমাদের মূলত নজর রয়েছে দেখাই। বিগ ওয়ালে পাঁচ কথার প্রধান দুটো ইস্যু। আজকে প্রথম ইস্যু তৃণমূল নেতা ও বিজেপি নেত্রীর কারবার দেখাবো। আর ইস্যু ২, বিপ্লবী না লিখে সন্ত্রাসবাদী দেখাবো। বিস্তারিত পাঁচ কথায়। অনেকেই আক্ষেপ করেন যে বাংলার রাজনীতিতে সৌজন্যের বড় অভাব। উত্তরবঙ্গের যে ছবি সামনে এসেছে তাতে আর আক্ষেপ থাকবে না। এক গাড়িতে তৃণমূল নেতা আর বিজেপি নেত্রীর মদ্যপানের ছবি ইতিমধ্যেই ভাইরাল, তাও আবার রাস্তায় রাতের অন্ধকারে। কেউই ছোটখাটো নেতা নন, একজন ক্রান্তি পঞ্চায়েত সমিতির সভাপতি আর অন্যজন জলপাইগুড়ি বিজেপির জেলা সভানেত্রী। সারা বছর যারা পরস্পরকে নিশানা করেন তাদের দূরত্ব যে এভাবে কমে গেল তাতে রাজনৈতিক তরজা কিন্তু একেবারে চরমে পৌঁছলো। খোঁজা দিতে ছাড়ছে না বাম শিবির। ইনি তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভাপতি আর ইনি বিজেপির মহিলা মোর্চার জেলা সভানেত্রী। রাজ্যের শাসক দল এবং প্রধান বিরোধী দলের সম্পর্ক যতই সংঘাতপূর্ণ হোক, এই দুই নেতানেত্রীর সম্পর্কে সৌজন্যের অভাব নেই। সৌজন্যের সেই ছবি রাতের অন্ধকারে ক্যামেরাবন্দি করেছেন জলপাইগুড়ির ক্রান্তির জনা কয়েক তরুণ। লাটাগুড়ির জঙ্গলের ক্রান্তির নির্জন রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে সেই গাড়িতেই চলছিল মদ্যপান। রাজনৈতিক বিবাদ ভুলে এক গাড়িতে বিজেপির নেত্রী ও তৃণমূল নেতা। স্থানীয়রা প্রশ্ন তুলতেই বেরিয়ে আসেন ক্রান্তি পঞ্চায়েত সমিতির সভাপতি পঞ্চানন রায়। তখনও ভেতরে বসে বিজেপি মহিলা মোর্চার নেত্রী দীপা বণিক। কি করতেছেন এই রাত্রে? কি করতে আসছেন? এই মহিলাটাকে আপনার বাড়ি কোথায়? কি হয়েছে? ক্রান্তিতে বাড়ি আমার। ক্রান্তিতে একসাথে বসতেই পারি আমরা। এটা কি বসার জায়গা আপনাদের? 100 বার ডাকেন, ফোন করুন না। পঞ্চায়েত সভাপতি এখানে আছে। কি অসুবিধা? আবার মাল খাচ্ছেন এখানে রাত্রে রাস্তার মধ্যে বসে? এত অসুবিধা কি আছে তোমাদের? রঞ্জন কাকা ডাক দে। এই মাল খাচ্ছে এখানে মহিলা নিয়ে রাত্রের মধ্যে, আবার সারতেছেন কেন? আরে এটা হতে পারে। না কেন হইতে পারে? কারবার কার মানে গাড়ি যেন বার। স্থানীয়দের প্রশ্নের মুখে পড়ে গাড়ি থেকে নেমে এগিয়ে যান বিজেপি নেত্রী। এরপর তৃণমূল নেতার গাড়ির চালককে চেপে ধরেন স্থানীয়রা। আপনারা যদি কিছু না করেন ভয় কিসের? আমরা কিছু এইখানে মাল খাচ্ছেন, সব ভিডিও রেকর্ড হচ্ছে। মহিলাটা মাল করতেছে। এটা মাল খাওয়ার জায়গা? এটা কি মাল খাওয়ার জায়গা? এটা কি মাল খাওয়ার জায়গা রাস্তার মধ্যে? বোঝাপড়ার প্রস্তাব দিতেও শোনা যায় তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভাপতিকে। আচ্ছা ভাই, চাবি নিতে হবে তোমরা। মানে ওকে ডাক দাও না, মহিলাটাকে ডাকে না বলো। আমরা কিচ্ছু চাই না। আরে ভাই পাচ্ছি না। আরে বাবা আমি কি বলছি? না সিনিয়র লোক তোমরা আমরা না করো, তোমাদের এই আমরা না বাইরে আসে না। যুযুধান দুই শিবিরের নেতা নেত্রীর এমন সৌজন্য দেখে সমালোচনায় সরব বাম শিবির। মানুষকে হচ্ছিল ঠিকভাবে বুঝতে হবে যে তৃণমূল আর বিজেপি এরা কেউ আলাদা শক্তি না, দুইটাই একই শক্তি। এদের দিনের বেলা বিভিন্ন লড়াই থাকতে পারে, কিন্তু রাত্রে বেলা এরা নৈশ বহরে বেরোয় এবং সেখানে মদ্যপান করে। তার দৃষ্টান্তমূলক যে ঘটনা সেটা আপনারা এখানে দেখতে পেলেন। মহা অস্বস্তিতে তৃণমূল বিজেপি। আমরা মানুষের হাতে ছেড়ে দিচ্ছে, মানুষ দেখুক যে যাদের মুখেই নারী সুরক্ষার কথা বলে তারা কি চরিত্রের হয়, সেটা মানুষ আজকে দেখে বিচার করবে। জলপাইগুড়ি জেলা বিজেপিতে এমন কিছু লোক আছে যারা দিনের পর দিন এই বিজেপিটাকে পুরস্কৃত করছে। বিজেপির জেলা সভাপতিকে বারবার ফোন করা হলেও তিনি ফোন ধরেননি। আপনি অপেক্ষা করতে পারেন বা পুনরায় চেষ্টা করুন। বিপাকে পড়ে ঢোক গিলছেন সৌজন্য দেখানো নেতা নেত্রী। ছোট্ট ঘটনা বলছেন তৃণমূল নেতা। আপনারা দুজন এক গাড়িতে কি করে দুই মেরুর লোক এক জায়গায় হলেন? অত কিছু নয়, ছোট্ট একটা ম্যাটার। হ্যাঁ, এটা যদি তোমরা না দেখো তাহলে আমি কাকে বলবো? দেখা হওয়ার পরে কি হলো, হ্যালো কথা বলে আমরা কিন্তু বাইরেই কথা বলতাম। চক্রান্ত বলছেন বিজেপি নেত্রী। ওটা আমাকে চক্রান্ত করে ফাঁসানো হয়েছে। এটা বলছে যে রাত্রিবেলায়, ওটা রাত্রিবেলা না, একদম ঘোর সন্ধ্যাবেলা ঘটনাটা।
প্রতিপথে দেখা হয়েছে, বলছে কথা বলি, ফাঁকা জায়গায় গিয়ে কথা বলি। আমি একটা হততম্ব হয়ে গেছি, তখন তো আমাকে পাওয়ার দিয়ে কথা বলতেই হবে। চুক্তি দিতে গিয়ে কি নিজেদের কথার জালে নিজেরাই জড়িয়ে যাচ্ছেন না? রনি চৌধুরীর রিপোর্ট, TV9 বাংলা। আসলে এক আশ্চর্য আতা রাজ্য নেতৃত্বকে জানিয়েছেন, বললেন জলপাইগুড়ি তৃণমূলের জেলা সভানেত্রী মহুয়া গো। এগুলো তো রাত্রিবেলায় কি কোথায় কে কোথায় যাবে না যাবে, তো এগুলোকে দল সমর্থন করে না, এটা বলতে পারি। শুধু দলের যে দায়িত্ব থাকবে বা কোনো যেই হোক না কেন, আজকে আমাদের সেই জায়গাটা চিন্তা করা দরকার। আমি রাজ্যের নেতৃত্বকে জানিয়েছি। মুখ্যমন্ত্রীর প্রশংসায় দিলীপ ঘোষ, যারা বড় বড় কথা বলছেন তাদের নামে কেস আছে, আর যার নামে কেস নেই তার সঙ্গে বসলে খারাপ হয়ে গেলাম। বঙ্গ বিজেপির একাংশকে নিশানা প্রাক্তন রাজ্য সভাপতি। দিলীপ বলছেন, মুখ্যমন্ত্রী গুরুত্ব দিয়েছেন তাই অনেকে কষ্ট পেয়েছেন। আমি তো সবার প্রশংসা করি, দেখেছেন কারোর বিরুদ্ধে বিনা কারণে কিছু বলতে আমাকে, কারোর সঙ্গে আমার শত্রুতা নেই, প্রশংসা করবো না কেন? দিল্লিতে গিয়েও মুখ্যমন্ত্রীর প্রশংসায় দিলীপ ঘোষ। ফের মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে ইতিবাচক মন্তব্য বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি। রাজ্য সরকারের আমন্ত্রণ পেয়ে দীঘা জগন্নাথ মন্দিরের উদ্বোধনে যান দিলীপ ঘোষ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ ও হাসি মুখে আলাপচারিতাও সারেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি। শুধু তাই নয়, তখন মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে প্রশংসা শোনা গিয়েছিল দিলীপ ঘোষের গলায়। ভগবান যাকে যোগ্য মনে করেন তার হাত দিয়ে করিয়ে নেন, তিনি মুখ্যমন্ত্রী হাত দিয়ে একটা ভালো কাজ করিয়ে নিয়েছেন। দলের একাংশ বিষয়টি ভালোভাবে নেয়নি। ব্যক্তিগত ব্যাপার, তিনি যাবেন কি যাবেন না, ওনাকে ব্যক্তিগতভাবে আমন্ত্রণ করা হয়েছে, পার্টি এন্ডোর্স করে না এটাকে। কোনো ব্যক্তি তিনি কি করবেন কি করবেন না, কি বলবেন না, সেসব উত্তর আমি দেব না। তখন জল্পনা শুরু হয়, তবে কি তৃণমূলের নাম লেখাবেন দিলীপ? ইতিমধ্যে বিজেপি রাজ্য সভাপতি পদে রদবদল হয়েছে। নতুন সভাপতি সৌমিক ভট্টাচার্য দিলীপকে কাছে টানার ইঙ্গিত দিয়েছেন। দুজনের মধ্যে বৈঠকও হয়েছে। দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে কথা বলতে দিল্লি গিয়েছেন দিলীপ। তারপরেও বুধবার ফের মুখ্যমন্ত্রীর সম্পর্কে একই ধরনের কথাই বললেন তিনি। যারা এত বড় কথা বলছে তাদের নামে অত কেস আছে, আর যাকে নিয়ে এত চর্চা তার নামে কেস নেই কেন? আর তার যার নামে কেস নেই, চোর ডাকাত বলে কেউ প্রমাণ করেন, তার সঙ্গে কেউ আমি বসি, আমি খারাপ হয়ে গেলাম? দীঘায় মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করায় বঙ্গ বিজেপির যারা তেলে বেগুনে জ্বলে উঠেছিলেন তাদেরও সপাটে জবাব দিলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি। কিছু লোক অস্বস্তিতে ছিল, সমস্যাটা ওটা যে মমতা ব্যানার্জি আমাকে এত গুরুত্ব দিয়েছেন কেন, এই জন্যই অনেকে কষ্ট পেয়েছেন। যদিও এ নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি বিরোধী দলনেতা। আমি মন্তব্য করব না, আমি এই বিষয়ে চর্চাতে থাকি না। সোজা কথা সোজাভাবেই বলতে পছন্দ করেন দিলীপ ঘোষ, আর এতেই অনেকে বলছেন বঙ্গ বিজেপিতে কামব্যাক করে পুরনো ফর্মে দিলীপ ঘোষ। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। এক্ষেত্রে কুণাল ঘোষ তার কি বক্তব্য শুনুন। উনি তো বিজেপির নেতা, ওনার সঙ্গে আমাদের আইডিওলজিক্যাল ব্যাটল, কিন্তু উনি যদি মনে করেন যে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ব্যক্তিকুৎসা ব্যক্তি আক্রমণ করে বিরোধী দল হওয়া যায় না, তো সেটা উনি স্পষ্টভাবে বলেছেন। আরও একটা বিতর্কের খবর আজ, বিপ্লবী না লিখে সন্ত্রাসবাদী, মহাবিতর্কের জন্ম দিয়েছে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের প্রশ্নপত্র। বড় ভুল কিন্তু ছোট শাস্তি, উপাচার্যের করা হতে বাধা কোথায়, উঠছে প্রশ্ন। লজ্জার বিষয়, আমার নিজের লজ্জা লাগছে। অবশ্যই নিন্দনীয় ঘটনা, নিন্দনীয় এবং লজ্জার ঘটনা, অত্যন্ত অপমানকর। এটা ভুল তো আমার মনে হয় না, এটা শুধু অপরাধ। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে ইতিহাসে অনার্সের প্রশ্নপত্র সামনে আসতেই ছিছিকার চারিদিকে। ষষ্ঠ সেমিস্টারের প্রশ্নপত্রের 12 নম্বর প্রশ্নে একবার চোখ বোলান, আপনারও লজ্জা লাগবে। মেদিনীপুরের 3 জন জেলা ম্যাজিস্ট্রেটের নাম করো যারা সন্ত্রাসবাদীদের দ্বারা নিহত হন। সবার একটাই প্রশ্ন, বিপ্লবী না লিখে সন্ত্রাসবাদী কেন লিখলেন প্রশ্নকর্তা? ব্রিটিশের ভাষা কেন প্রশ্নকর্তার কলমে? শুধু বাংলা প্রশ্নপত্র নয়, ইংরেজি প্রশ্নপত্রেও একই ভাষা লেখা হয়েছে, হু আর দ্য 3 ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটস অ্যাসাসিনেটেড বাই দ্য মিলিট্যান্ট ন্যাশনালিস্টস অফ মেদিনীপুর। বিপ্লবী না লিখে সন্ত্রাসবাদী, বিপ্লবী না লিখে মিলিট্যান্ট। এ লজ্জা কোথায় রাখবে বাঙালি? সকাল থেকেই প্রতিবাদ শুরু মেদিনীপুরে।
প্রশ্নকর্তাদের শাস্তি চেয়ে বিক্ষোভ দেখানো শুরু করেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। নিজেদের আইডিওলজি হিসেবে যাদেরকে আমরা ফলো করি তাদেরকে যেভাবে সন্ত্রাসবাদী আখ্যা দিয়ে দেওয়া হচ্ছে, এটা আমরা মেনে নিতে পারছি না। শিক্ষককে তো জাতির মেরুদণ্ড বলা হয়, তো সেই মেরুদণ্ডই যদি এরকম প্রশ্নপত্র করে সমাজকে লজ্জায় ফেলে, তাহলে আর সেক্ষেত্রে সমাজ কি শিখবে বা ছাত্ররা কি শিখবে? স্বাধীনতা সংগ্রামীর পরিবারের মাথাও লজ্জায় হেট। ছেলে হিসেবে নয়, ওটা সমাজ এবং ইতিহাসে যে সমস্ত এরা রয়েছে তাদের ক্ষেত্রে আমার মনে হচ্ছে লজ্জার বিষয়। বিতর্ক চাউর হতে ভুল স্বীকার করে নেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কিশোর নন্দী। তদন্ত শুরুর নির্দেশ দেন উপাচার্য দীপক কর। বৃহস্পতিবার দুপুরে ক্ষমা প্রার্থনা করেন উপাচার্য। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় এই ঘটনার জন্য দুঃখিত এবং ক্ষমা পাই। আমি ব্যক্তিগতভাবে লজ্জিত এবং আহত। প্রশ্নকর্তাকে চিহ্নিত করতে পেরেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, কিন্তু শাস্তি নিতান্তই মামুলি। উপাচার্য জানিয়েছেন, ইউজি বোর্ড অব স্টাডিজের চেয়ারম্যান ও সংশ্লিষ্ট সদস্যকে অব্যাহতি। প্রশ্ন করার দায়িত্ব থেকে অব্যাহত দিলেই কি যথেষ্ট শাস্তি দেওয়া যায়? প্রশ্ন বাংলার। উপাচার্যের নরম মনোভাব তাঁর কথাতেই স্পষ্ট। অসাবধানতাবশত টাইপোগ্রাফিক্যাল বা প্রিন্টিং এরার যেটা আমরা ডিটেক্ট করা উচিত ছিল প্রুফ দেখার সময়, সেটা ডিটেক্টেড হয়নি, কিন্তু এটা অনিচ্ছাকৃত এবং অসাবধানতাবশত। অনিচ্ছাকৃত, অসাবধানতাবশত, লেখার ভুল, ছাপার ভুল, আর কোনো যুক্তি কি বাকি ছিল? বিপ্লবীদের সন্ত্রাসবাদী আখ্যা দেওয়া নিয়ে শুরু হয়েছে রাজনীতির মাটি উত্তপ্ত। এবারই অবশ্য প্রথম নয়, 2014 সালেও বিপ্লবীদের সন্ত্রাসবাদী হিসেবে তুলে ধরা হয়েছিল মধ্যশিক্ষা পর্ষদের 8ম শ্রেণীর ইতিহাসের বইয়ে। তা নিয়েও বিতর্কের ঝড় ওঠে, কিন্তু আখেরে লাভ যে কিছুই হয়নি, মানসিকতার পরিবর্তন যে হয়নি, প্রমাণ করে দিলেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের কোনো এক অধ্যাপক। দেবব্রত সরকারের রিপোর্ট, TV9 বাংলা। বড় ভুল কিন্তু ছোট শাস্তি, এই নিয়ে সরব বিরোধীরা। শুভেন্দু অধিকারী এবং মোহাম্মদ সেলিমের ব্যাক টু ব্যাক বক্তব্য। গুপ্ত, অনাথ বন্ধু পাঁজা, প্রদ্যুৎ কুমার ভট্টাচার্য, শুভ্রাংশু পাল, এদেরকে সন্ত্রাসবাদী বলার জন্য মুখ্যমন্ত্রীকে ক্ষমা চাইতে হবে, কারণ তিনি শিক্ষা দপ্তরের সমস্ত প্রাথমিক থেকে ভোকেশনাল থেকে উচ্চশিক্ষা সবটাই তিনি নিয়ন্ত্রণ করেন। ব্রাত্য বসু তো কেউ নয়, উনি এখন ভৃত্য বসু। আর অবিলম্বে ভাইস চ্যান্সেলরকে শোকজ এবং কোশ্চেন সেটারকে সাসপেন্ড করতে হবে, এবং কোশ্চেন সেটার কে ছিল এই নামটা বাংলা জানতে চায়। তিনি কি টুকরে টুকরে গ্যাংয়ের মেম্বার? এগুলো হচ্ছে সব খেলতামাশা। মেদিনীপুর হচ্ছে স্বাধীনতা আন্দোলনের একটা পীঠস্থান, সেখানে একটা বিশ্ববিদ্যালয় বিদ্যাসাগরের নামে, সেখানে কত অপদার্থ পরীক্ষক নিযুক্ত হয়েছে মমতার আমলে, এটা বোঝা যাচ্ছে। তারা বিপ্লবী, তারা স্বাধীনতা সংগ্রামী, ইতিহাসে কথা বলে। আর মেদিনীপুর সেদিন স্বাধীনতা সংগ্রামের একটা বড় গর্বগৃহ ছিল। আজকে ভবিষ্যৎ প্রজন্মকে বিকৃত ইতিহাস শেখানোর চেষ্টা করা হচ্ছে সুপরিকল্পিতভাবে, যাতে ভারতবর্ষের ভবিষ্যৎ প্রজন্ম ভারতবর্ষের প্রকৃত অতীতটা জানতে পারে। কি বুঝলেন? অবাক কাণ্ড আরও আছে। নেতার হাতেই আক্রান্ত দলের কাউন্সিলর। উত্তর 24 পরগনার খড়দায় তৃণমূল কাউন্সিলরকে মারধর, প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ দলেরই শ্রমিক নেতার বিরুদ্ধে। তৃণমূল কাউন্সিলর মধুরিতা গোস্বামী মুখোপাধ্যায়ের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত তৃণমূল নেতা সমীর বসুকে গ্রেফতার করে পুলিশ। পরে তাকে ছেড়ে দেওয়া হয়। তারপর থেকেই আতঙ্কে কাউন্সিলর, যদিও সমীর বসু দলের দীর্ঘদিনের কর্মী বলে দাবি পুরপ্রধানের। খড়দহ পুর এলাকায় পুকুর ভরাট, তোলাবাজির অভিযোগ উঠেছিল আগেই। এবার সেই অভিযোগ ঘিরেই রাজ্যের শাসক দলের নেতা নেত্রী সরাসরি সংঘাতে জড়িয়ে পড়েন। খড়দা পুরসভার 22 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মধুরিতা গোস্বামী মুখোপাধ্যায় মারধর, হুমকি দেওয়ার অভিযোগ করেন দলের ট্রেড ইউনিয়ন নেতা সমীর বসু ও তার দলবলের বিরুদ্ধে। তৃণমূল নেতা সমীর বসু দলবল তাকে মারধর করেন। সমীর বসু তার হাত থেকে মোবাইল ফোন কেড়ে হুমকি দেন। একদিন আমার ছেলেপুলে নিয়ে ঢুকেছিলাম, আমাকে মারধর দিয়ে মানে প্রায়
ধাক্কা মেরে আমার হাত থেকে মোবাইল টোবাইল কেড়ে নিয়েছিল সমীর বোসের ছেলেরা। আমি আমার ভাই দুজনে, সমীর বোস সঙ্গে সঙ্গে চলে এলো, চলে এসে এরকম করে মুকুলদা আমিও অনেক কিছু জানাবো থ্রেট দিল আমাকে, তুই মারার থ্রেট, এরকম একটা মারার। দেখতে গেছিলাম, আমি দেখতে গেছিলাম যে কোনো পুকুর ভরাট হচ্ছে কিনা। মধুরিতার দাবি সমীর বসু দলের কেউ নন। সমীরের বিরুদ্ধে খড়দা থানায় অভিযোগ দায়ের করেন মধুরিতা। এরপর সমীরকে গ্রেফতারও করা হয়, পরে ছেড়ে দেওয়া হয়। তারপর থেকে আতঙ্কে ভুগছেন কাউন্সিলর। সমীর বোস তো ডেঞ্জারাস, ও নিজে একটা ক্রিমিনাল, 4 বার জেল খাটা, ও দলের কিচ্ছু না। আমি ওকে আমার দল থেকে ভাগিয়ে দিলাম, যার জন্যে ওর একটা রাগ হলো, তো সেটা। পাল্টা তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলেন অভিযুক্ত তৃণমূল নেতা সমীর বসু। সমীরের পাশে দাঁড়ালেন দলেরই এক প্রাক্তন কাউন্সিলর। উনি হচ্ছে এই অঞ্চলের মধ্যে দুর্নীতিগ্রস্ত, সবাই তো বলছে তোলাবাজ কাউন্সিলর। মধুরিতা গোস্বামী একটু জিজ্ঞেস করবেন 22 নম্বর ওয়ার্ডে কোনো রাস্তাঘাট বলুন, ড্রেন বলুন, মানে কোনো লাইট পোস্টে লাইট জ্বলছে না, কোনো কিছুই, কোনো পরিষেবাই উনি দেখেন না। চেয়ারম্যান সব জানেন, সমন্ধব সব জানেন, হচ্ছে না, এটা হচ্ছে, কোনো অ্যাকশান নেওয়া হচ্ছে না। বেরিয়েছে ওর নামে যে 15 থেকে ফোন করে টাকা চাইছে, তো এইটার এগেইনস্টে দল এখনো কোনো ব্যবস্থা নিয়েছে কি? মধুরিমার অভিযোগ উড়িয়ে খড়দা পুরসভার পুরপ্রধানের দাবি সমীর দলের দীর্ঘদিনের কর্মী। উনি দলকে জানান না, দলকে জানান। সমীর বোস দলের কেউ না বলছে, দলের কর্মী সমীর বোস, আজকে থেকে নয়, দীর্ঘদিন ধরে দলের কর্মী সমীর বোস। তৃণমূলের গোষ্ঠীকোন্দল দেখে ময়দানে বিজেপি। প্রাক্তন সাংসদ অর্জুন সিং এর দাবি, আপনি এইটুক বুঝতে পারেন কি খড়দা বিধানসভার যিনি এমএলএ মন্ত্রীও আছে শোভনদেব চট্টোপাধ্যায়, শোভন তোলাবাজি করবেন না পার্থভূমিকের টিম তোলাবাজি করবে, না আইএনটিটিসি তোলাবাজি করবে, না শোভনের ছেলে তোলাবাজি করবে, না চেয়ারম্যান তোলাবাজি করবে, আর নাকি গুন্ডারা তোলাবাজি করবে। খড়দায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব নতুন ঘটনা নয়। 2023 সালে কাউন্সিলর মধুরিতাকে মারধর করার অভিযোগ উঠেছিল দলেরই প্রাক্তন কাউন্সিলর সুপ্রিয় মুখোপাধ্যায় ও তার দলবলের বিরুদ্ধে। শুধু তাই নয়, শাসক দলের দুই গোষ্ঠী সংঘর্ষে এক তৃণমূল কর্মীর মৃত্যু পর্যন্ত হয়েছে। ফের দলের দুই নেতানেত্রী কোন দলে জড়িয়ে পড়ায় অস্বস্তিতে জেলা নেতৃত্ব। খড়দহ থেকে অনন্ত চট্টোপাধ্যায়ের রিপোর্ট, TV9 বাংলা। আর এই মুহূর্তে সরাসরি আপনাদের আলিপুরে নিয়ে যাব। আলিপুরের শিল্পান্নের উদ্বোধনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাদের কাছে একটাই কন্ডিশন, বিনা পয়সায় জমি, কিন্তু 2টো ফ্লোর আমার চাই। তারপরে তুমি সিনেমা হল করো, কমিউনিটি সেন্টার করো, তুমি কফি হাউস করো, তুমি কমার্শিয়াল ইউটিলাইজেশন করো, আই ডোন্ট হ্যাভ এনি প্রবলেম। অনলি 2টো ফ্লোর আমি চাই। সে আপনি 6 তলা করুন, 7 তলা করুন, 8 তলা করুন, আমার কোনো যায় আসে না। আমি 2টো ফ্লোর চাই ফর সেলফ হেল্প গ্রুপ। কারণ সেলফ হেল্প গ্রুপের মেয়েরা অনেক জিনিস তৈরি করে, আমাদের আর্টিজানরা খুব ভালো ভালো কাজ করে, কিন্তু তাদের মার্কেটিংটা তারা, হ্যাঁ অনেক মেলায় তারা পায়, পুজোয় পায়, ফেস্টিভ্যালে পায়, কিন্তু সারা বছরের জন্য মার্কেটিংটা ধরে রাখবার জন্য প্রত্যেকটা জেলায় যে যে জিনিসগুলো বিখ্যাত সেই জিনিসগুলো সেখানে থাকবে। আমাদের এখানে মনে হয় মিষ্টিরও একটা দোকান দেওয়া হয়েছে না দিবেদি? আর কাফে কান্তা আছে, টয়, একটা টয় বাচ্চাদের জন্য একটা টয় দোকান দিয়েছো তো? তোমায় বলেছিলাম যে করতে, ফাঁকা আছে, করে দেবে। যাই হোক, কারণ বাচ্চারা অনেক সময় খেলাধুলার জিনিস পায় না, এখানে ওখানে ঘুরে বেড়ায়, সেই জন্য আমি একটা বাচ্চাদের জন্য রাখতে বলেছিলাম। তো যাই হোক, আর আমি এখানে আসার আগে জেলে আমাদের যে বন্ধুরা থাকে, মহিলা বন্ধুরা কারাগারে, তাদের যে আবাসিক, তারা আপনারা হয়তো অনেকেই জানেন না, অনেক কিছু তৈরি করে জেলে বসে, তাদের শ্রম দেয়। আপনি বাইরে যে চালটা পাবেন, অনেক সময় অর্গ্যানিক না পেলেও ওখানে পাবেন, ওই দোকানগুলোতে অর্গ্যানিক চাল, চিড়ে, বড়ি, জঙ্গলমহলের নানা জিনিস তারা এনেছে। আমি দেখলাম, আমি কিনলাম, আমি দেখলাম অনেক সময় চিড়ে আমরা কিনি চিড়ে ভাজার জন্য, একটু মোটা হয়, অথবা নানা রকম পেস্টিসাইড দিয়ে করে, কিন্তু এটা অর্গ্যানিক। আমি সেই জন্য 2টো চিড়ের কিনলাম প্যাকেট, 2টো মুড়ির প্যাকেট কিনলাম, 2টো বড়ির প্যাকেট কিনলাম, আর বাচ্চাদের জন্য 2টো বাসি কিনলাম। অনেক কিছু আছে ওখানে, একদম ঠিক
সম্পন্নর অপোজিটে 3টে দোকান, যেটা ওনারা শ্রম দিয়ে করেছেন। আমি সেটা ভিজিট করে এলাম, সেই জন্য ওটার নাম দিয়েছি অভিন্ন। ভিন্ন ভিন্ন স্বাদ, আর অভিন্ন হচ্ছে একটা স্পেশাল ক্যাটাগরি, যারা নিজের শ্রম দিয়ে কারাগারে থেকেও তারা কিন্তু নিজেদের কাজটা করছে এবং সেটা দিয়ে তারা ইনকামটা করছে। ওদের আমরা সেলফ সাফিসিয়েন্ট করে দিচ্ছি। যেদিন মুক্তি পাবে সেদিন ওরা নিজেরাই সেলফ সাফিসিয়েন্ট হয়ে বিজনেস করতে পারবে। সুতরাং কাজগুলো পুরো শিখিয়ে দেওয়া হচ্ছে। এই হচ্ছে ব্যাপার। এখানে কিন্তু শীততাপ নিয়ন্ত্রিত শিল্পান্ন 46 স্টল আছে, টোটালি এয়ার কন্ডিশন। এখানে there are so many leather industry, cottage industry, artisans product এবং ডিফারেন্ট টাইপ অফ শাড়ি। অন্যগুলোও থাকবে, মেয়েরা সালোয়ার কামিজ টামিজ পরে, সেগুলোও নিশ্চয়ই আস্তে আস্তে রাখবে। আছে, অনেক জায়গাতেই আছে, এখানেও থাকে। আমি জানি না এটাতে রেখেছি কিনা, দেখে নিচ্ছি। 45টা স্টল করা হয়েছে। এতে আমাদের যারা আর্টিজান, যারা শিল্পী, তারা অনেক বিক্রি করার সুযোগ পাবে। কারণ আলিপুর মিউজিয়ামটাও আপনারা জানেন আগে জেল ছিল, আমরা বারুইপুরের পদ্মপুকুরের জেলটাকে শিফট করেছি, করে আমরা এখানে একটা মিউজিয়াম করেছি। কারণ অনেকে তো ইতিহাস জানতে চায়, ফ্রিডম ফাইটারদের কথা, ইতিহাস, ট্র্যাডিশন, হেরিটেজ, এগুলো দেখার সুযোগ আছে। তাছাড়াও পাশে একটা হনুমান মন্দির আছে জেলের মধ্যেই, ওটা একটু ডেভেলপড হচ্ছিল না, ওটাও আমি করে দিচ্ছি আলাদা করে। আর আপনারা শুনলে খুশি হবেন, ঠিক আরেকটু এগিয়ে গিয়ে ঠিক বড় ঠাকুরের মন্দিরটার কাছে ব্রিজটা পেরিয়ে, আমি নিজে বগলামুখী মাকে খুব ভালোবাসি, তাই আমি একটা ছোট্ট মন্দির এখানে করে দিচ্ছি। কিশোরকে উল্টো ঝুলিয়ে ইলেকট্রিক শক দিয়েও ক্ষান্ত হয়নি শাহিন শাহ। আটকে রাখা হয়েছিল তালা বন্ধ করে। কয়েকদিন পর সবাই ঘুমিয়ে থাকার সুযোগে পালায় ওই নাবালক। শিয়ালদা থেকে ট্রেনে চেপে নামে কিষানগঞ্জে, স্থানীয়দের থেকে টাকা চেয়ে খাবার কিনে খায়, আর তারপর প্রায় 35 কিলোমিটার পায়ে হেঁটে পৌঁছয় ইসলামপুরে। এই মুহূর্তে হাসপাতালে ভর্তি নির্যাতিত নাবালক। 37 দিন পর গতকাল বিকেলে বাড়ি ফেরে উত্তর দিনাজপুরে নির্যাতিত কিশোর। মোবাইল চুরির অভিযোগে আকরা সন্তোষপুরের একটি কারখানায় উল্টো ঝুলিয়ে ইলেকট্রিক শক দেওয়া হয় কিশোরকে। তারপর থেকেই খোঁজ ছিল না তার। অত্যাচারের ভাইরাল ভিডিও প্রকাশ্যে আসতেই তোলপাড় শুরু হয়। তদন্তে নামে রবীন্দ্রনগর থানার পুলিশ। মুম্বাই থেকে গ্রেফতার করা হয় মূল অভিযুক্তকে, কিন্তু নাবালকের কোনো সন্ধান পায়নি তদন্তকারীরা। তাহলে কার বাড়িতে ছিলি তুই, কোথায় কি দেখছিস না, এগুলো আমাদের তো খুঁজেগুলো, পুলিশ তোমাকে খুঁজে না, বলছে আমাকে তো খুঁজে না, আমি তো একটা ঘরে বন্ধু হয়েছিলাম। ওই ছেলে যা ঘরে ছেলের নাম কি, কোথায় ওই ছেলেটার নাম হচ্ছে মানুর বাড়িতে আমি বন্ধ হয়েছিলাম। মানুটাকে ওটা তো আমরা বলতে পারবো না কিভাবে বের হয়েছি, কোথায় গেলি, ওখান থেকে বেলে আকরা স্টেশনে আসছে, ওখান থেকে লোকাল স্টেশন ধরে সেলদা আসে, ওই গাড়িতে ধরে উনি আবার চলে আসে ইয়েতে কিষানগঞ্জে। হাঁটে হাঁটে উনি বলছে আমি বের হয়ে কিষানগঞ্জ থেকে, হ্যাঁ হেঁটে হেঁটে এসছে, হ্যাঁ ইসলামপুর হেঁটে হেঁটে এসছে। আকরাতে আমাদের কেসটা ছিল মহেশতলাতে। পুলিশ যাইভাবে বলছে আমরা কাজ করছি, তো আমাদের নিজের ছেলে নিজে আসলো, তো আমার পুলিশ তো কোনো কাজ করলো না, আমাদের কোনো কাজ হয়নি। ভরসা রাখি তো, ভরসার তো কাজই হয় না আমাদের। পুলিশ তো ভরসা তো আমরা পুলিশের উপর করছিলাম, পুলিশের কোনো ভরসা নাই।